আসসালামু আলাইকুম। ইজি মেথড অফ লার্নিং ইংলিশ এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আরেকটি ক্লাস করাবো। ক্লাসটি হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উপর। তো আমরা জানি গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো আমি একদম বেসিক থেকে বলে রাখি, একদম শুরুতেই একটি নিয়ম এখানে রেখেছি। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে এবং ব্র্যাকেটে লেখা আছে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, পিসিতে প্রিন্সিপাল ক্লজ। আর ফাইনিট ভার্ব কি এবং প্রিন্সিপাল ক্লজ কি সব কিছু আমি ব্যাখ্যা সহ বলবো। সম্পূর্ণ ক্লাসটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুইটি সাবজেক্ট, দুইটি ফাইনিট ভার্ব, তবে প্রিন্সিপাল ক্লজ কিন্তু একটিই থাকবে, আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, এর বেশিও থাকতে পারে। আর চেনার উপায় হচ্ছে অ্যান্ড অর বাট থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স সহজ। তার আগে বলে রাখি, সিম্পল সেন্টেন্সে আমি বলেছি একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। তো ফাইনিট ভার্ব অর্থ হলো সমাপিকা ক্রিয়া। আমি যদি এখন বলি খেলতে, এখন নিশ্চয়ই প্রশ্ন আসবে কি খেলতে, তাহলে এটা কি সমাপিকা ক্রিয়া হলো? না, এটা সমাপিকা ক্রিয়া হলো না। তাহলে সমাপিকা ক্রিয়া কি? হ্যাঁ, অবশ্যই বলবো। আর একটু কথা বলে রাখি, ক্লজ। এখানে ক্লজের কথা যদি আমি বলি, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে বলতে হয় অর্থের কথা। ক্লজ অর্থ কি? ক্লজ অর্থ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কি? যে বাক্যের অংশ স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে অন্য ক্লজের উপর অর্থাৎ অন্য অংশের উপর নির্ভর করতে হয় না, তাকে বলে প্রিন্সিপাল ক্লজ। আর যেই ক্লজ নিজেই নিজের অর্থ স্বয়ং সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাকে অন্য ক্লজের উপর নির্ভর করতে হয়, তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ হচ্ছে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে, আর সাবঅর্ডিনেট ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে না, তাকে অন্য ক্লজের উপর নির্ভর করতে হবে। আচ্ছা, তাহলে ফাইনিট ভার্ব চেনার উপায় আমি এখানে লিখেছি তিনটা। ফাইনিট ভার্বে টেন্স বলা যাবে, অর্থাৎ টেন্স চেনা যাবে, এবং ফাইনিট ভার্বের অবশ্যই একটি সাবজেক্ট থাকবে। আর ফাইনিট ভার্বের যে ভার্ব, এটা সাবজেক্ট অনুযায়ী ভার্ব পরিবর্তিত হবে, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন হলে ভার্বও কী হবে? পরিবর্তন হবে। আমি উদাহরণের মাধ্যমে দেখাবো। আপাতত মনে রাখতে হবে, ফাইনিট ভার্বে টেন্স চেনা যাবে, ফাইনিট ভার্বের সাবজেক্ট থাকবে, এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব কী হবে? পরিবর্তিত হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। এখানে এক অর্থাৎ 1, 2, 3, 4 চারটি লিখেছি। আমরা জানি নন ফাইনিট ভার্ব তিন প্রকার: ইনফিনিটিভ, 2 নম্বরে জেরান্ড, 3 নম্বরে পার্টিসিপল। তো আমি একসাথে লিখেছি। ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস ভার্ব 1। ইনফিনিটিভের মানে কি? 2 প্লাস ভার্ব 1। জেরান্ড কি? ভার্বের সাথে আইএনজি। জেরান্ড কি? ভার্বের সাথে আইএনজি। এখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। আমি অবলিক দিয়ে লিখেছি। তাহলে আমরা জানলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল,
আর ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে বলে পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব থ্রি। ভার্ব থ্রি বলতে আমি বোঝাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি। আর পাস্ট পারফেক্ট পার্টিসিপলের গঠন কি? হেভিং প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ হেভিং পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এবার আমি যদি সুন্দর করে আবার বলি, নন ফাইনিট ভার্ব তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব ওয়ান। দুই নাম্বার হচ্ছে জেরান্ট। জেরান্ট কি? ভার্বের সাথে আইএনজি। এবার যদি বলি পার্টিসিপল, পার্টিসিপল বলতে গেলে আমাকে বলতে হবে অবশ্যই পার্টিসিপল তিন প্রকার। তাহলে নন ফাইনিট ভার্ব হলো তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, দুই নাম্বারে জেরান্ট, তিন নাম্বারে পার্টিসিপল। ইনফিনিটিভ, জেরান্ট, পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তবে আমাকে যদি সর্বমোটে চারটা মনে রাখা যায় তাহলে আমি এই অনুশীলনে অর্থাৎ এই পাঠে আমি সফল হব। এক নম্বর হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, আরেকটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আরেকটা হচ্ছে ভার্ব থ্রি, আরেকটা হচ্ছে হেভিং প্লাস ভার্ব থ্রি। এরা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এরা কি? নন ফাইনিট ভার্ব। এরা হচ্ছে নন ফাইনিট ভার্ব। টু প্লাস ভার্ব ওয়ান, ভার্বের সাথে আইএনজি, ভার্ব থ্রি, হেভিং প্লাস ভার্ব থ্রি। একদম মুখস্থ করে ফেলতে হবে নন ফাইনিট ভার্ব এরা। একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, আরেকটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আরেকটা কি? ভার্ব থ্রি, আরেকটা হেভিং প্লাস ভার্ব থ্রি। আমি এখানে চারটা উদাহরণ দিয়েছি চারটা নন ফাইনিট ভার্ব বোঝানোর জন্য। আচ্ছা, এখানে এক নম্বরই লেখা আছে টু লার্ন সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ইজটা দেওয়া আছে এখানে, এই ইজ হচ্ছে ফাইনিট ভার্ব। কেন? এই যে ইজের সাবজেক্ট আছে, এই যে এতটুকু সাবজেক্ট ইজের, ইজের কি আছে? সাবজেক্ট আছে। এখন যদি তাহলে এটা টেন্স বলতে পারবো? হ্যাঁ, টেন্স বলা যাবে। এটা কোন টেন্স? ইজ ভার্ব ওয়ান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে টেন্স বলতে পারো। এবার এটা কি সাবজেক্ট আছে? হ্যাঁ, সাবজেক্ট আছে, এতটুকু সাবজেক্ট। এবং সাবজেক্ট যদি পরিবর্তন করি দেখা যাক ভার্ব পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, করা যাক। উই ইজ হবে? হবে না, হবে না, হবে না। উই আর হবে। তাহলে সাবজেক্ট পরিবর্তন করলে ভার্ব পরিবর্তন হয়। তাহলে তিনভাবে যাচাই করলাম। টেন্স চেনা যায়, সাবজেক্ট থাকবে, হ্যাঁ সাবজেক্ট আছে, সাবজেক্ট পরিবর্তন করলে ভার্ব কী হয়? পরিবর্তন। তাহলে এটা ফাইনিট ভার্ব। তাহলে এটাও তো ভার্ব, হ্যাঁ এটাও ভার্ব, তবে এটা ফাইনিট ভার্ব না, এটা নন ফাইনিট ভার্ব। আসল পড়াই তো এখানে। এই নন ফাইনিট ভার্বকে আমাকে ফাইনিট ভার্ব করতে হবে। তাহলে ফাইনিট ভার্ব করলে কী লাগবে? সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী এটা ভার্ব পরিবর্তন হতে হবে। তাহলে সাবজেক্ট দিয়ে দিলে, তাহলে এখানে টু আছে, এই টু এর পরিবর্তে যদি আমি এখানে একটা সাবজেক্ট দেই তাইলে তো হয়ে গেল, তাই না? তাহলে এটা এই যে বাক্যটা টু লার্ন সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাক্য শেখা খুব গুরুত্বপূর্ণ। এখন এটা কি ধরনের সেন্টেন্স? আমি বলছিলাম যদি সিম্পল হয় একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। সিম্পল একটা সাবজেক্ট একটা ভার্ব। এখন এটাকে যদি আমি কমপ্লেক্স করি তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। তাহলে সিম্পল আছে একটা সাবজেক্ট একটা ভার্ব, কমপ্লেক্স করলে হবে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তো ভার্ব একটা এখানে আছে, আরেকটা এখানে নন ফাইনিট ভার্ব আছে, এটাকে ফাইনিট করে দিব। তাহলে এখানে আমি একটা সাবজেক্ট নিতে পারি। তাহলে সাবজেক্ট নেই, উই লার্ন সেন্টেন্স, আমরা বাক্য শিখি। উই লার্ন সেন্টেন্স, আমরা বাক্য শিখি। এই যে উই আসছে, উইটা হচ্ছে সাবজেক্ট, লার্ন আসছে, এটা হচ্ছে ফাইনিট ভার্ব হয়ে গেছে এখন। তাহলে উই লার্ন সেন্টেন্স, আমরা বাক্য শিখি। বিকজ, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ দিলাম, এটা হচ্ছে ক্লজ মার্কার। বিকজ এখানে আরেকটা অতিরিক্ত সাবজেক্ট আনতে হবে, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমি যদি বলি আমরা বাক্য শিখি, এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এখন আমি যদি শুধু এতটুকু বলি
কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি যদি কাউকে বলি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে ওই লোককে বলবো কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আবার কেমন কথা? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, আরে এটা কোনটা? তাহলে কি এই অংশটা কি স্বয়ংসম্পূর্ণ? না, এটা স্বয়ংসম্পূর্ণ না। তাহলে এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ পরাধীন ক্লজ, পরাধীন বাক্যের অংশ। এই অংশটার অর্থ বোঝানোর জন্য তাকে অন্য অংশের উপর নির্ভর করতে হয়। তাহলে আমি দুইটা বানাইলাম, উই লার্ন সেন্টেন্স, আমরা বাক্য শিখি, বিকজ এই যে বাক্য শিখাটা এটা একবার নাউন হয়েছে, এটা নাউন ফ্রেজ, পুরাটা নাউন ফ্রেজ, এটা কিন্তু ক্লজ না। ক্লজ হইতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট একটা ভার্ব লাগবে। ক্লজ হইতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট একটা ভার্ব লাগবে। তাহলে কি এটা ক্লজ? না, এটা ক্লজ না, এটা ফ্রেজ। এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ সাবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন বসে, যেহেতু নাউনের জায়গায় বসছে এটা নাউন ফ্রেজ। তাহলে এটাকে আমি ক্লজ করব কিভাবে? হ্যাঁ, ক্লজ করতে গেলে কি লাগে? একটা সাবজেক্ট একটা ভার্ব, ফাইনিট ভার্ব। তাহলে উই লার্ন সেন্টেন্স বিকজ বিকজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই তো ক্লজ হয়ে গেছে। তাহলে বলতেছিলাম ক্লজ হইতে গেলে অবশ্যই সাবজেক্ট লাগবে এবং ভার্ব লাগবে, ফাইনিট ভার্ব লাগবে। ভার্ব তো লাগবে, কেমন ভার্ব? ফাইনিট ভার্ব। তাহলে ক্লজ হইতে হইলে অবশ্যই একটা সাবজেক্ট লাগবে এবং একটা কি লাগবে? ভার্ব লাগবে। আর ভার্বটা কেমন হবে? ফাইনিট ভার্ব। তো এখানে তো ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই, এবং ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই। তাহলে কি এটা ফাইনিট ভার্ব? না, এটা ফাইনিট ভার্ব না, এটা ইনফিনিটিভ, এটা নন ফাইনিট ভার্ব। তাহলে কি স্যার এই যে ভার্বের আগের অংশটা এটা কি ক্লজ? না, ক্লজ না। ক্লজ হইতে গেলে অবশ্যই কি লাগবে? সাবজেক্ট লাগবে। এখানে সাবজেক্ট নাই। এখানে সাবজেক্ট আছে? এই ভার্বের কি সাবজেক্ট আছে? না, এই ভার্বের সাবজেক্ট নাই। যদি এই ভার্বের সাবজেক্ট থাকতো তাহলে এটাকে ফাইনিট ভার্ব বলতাম। যেহেতু এটার সাবজেক্ট নাই তাহলে এটা ফাইনিট ভার্ব না। তাইলে স্যার এতটুকু কি ক্লজ না? না, এটা ক্লজ না, এটা ফ্রেজ। এই ফ্রেজটাকেই আমাকে ক্লজ করতে হবে। অর্থাৎ এই যে একটা ফ্রেজ, এই ফ্রেজকেই ক্লজ বানানো লাগবে আমার। অর্থাৎ ফ্রেজের মধ্যে কি থাকবে? শব্দগুচ্ছ থাকবে। আর ক্লজের মধ্যে কি থাকবে? সাবজেক্ট থাকবো, ফাইনিট ভার্ব থাকবো। এটা ফাইনিট ভার্ব তখনই ধরতাম যদি এটার আগে কি থাকতো? সাবজেক্ট থাকতো। যেহেতু এটার আগে সাবজেক্ট নাই, এটা ফাইনিট ভার্ব না, এটা ফ্রেজ। ফ্রেজকে আমি ক্লজ বানাবো। তাহলে লিখতে পারি উই লার্ন সেন্টেন্স বিকজ। এই বিকজটা হচ্ছে ক্লজ মার্কার, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পরের বাক্যে চলে যাই। পরের বাক্যে লেখা আছে লার্নিং। এই যে লার্নিং এটাও ভার্ব, তবে এটা কি ফাইনিট ভার্ব? না, এর আগে কি নাই? সাবজেক্ট নাই। যদি সাবজেক্ট থাকতো তাইলে এটাকে বলতে পারতাম আমরা ফাইনিট ভার্ব। যেহেতু সাবজেক্ট নাই তাহলে এটা ফাইনিট ভার্ব না। তাহলে এটা কি ভার্ব? ভার্ব, তবে নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তাহলে স্যার এটা কি ভার্ব? হ্যাঁ, এই যে দেখো ভার্বের আগে এই যে পুরাটা এটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু এই ভার্বের সাবজেক্ট আছে তাহলে এটা ফাইনিট ভার্ব। তাহলে স্যার এটা কি ক্লজ? না, এটা ক্লজ না, এটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এটা কি নাই? ক্লজ না। এটা যেহেতু ক্লজ না তাহলে এটা ফ্রেজ। ফ্রেজ কেন? শব্দগুচ্ছ, কতগুলো শব্দ, শব্দগুচ্ছ হচ্ছে ফ্রেজ। আর ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ হইতে হলে অবশ্যই একটা সাবজেক্ট, অবশ্যই একটা ফাইনিট ভার্ব লাগবে। তাহলে লার্নিং ট্রান্সফরমেশন, রূপান্তর শেখা, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রূপান্তর শেখা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা লিখতে পারি আবার উই লার্ন ট্রান্সফরমেশন হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই হুইচটা হচ্ছে ক্লজ মার্কার। আবার আমি এখন যদি বলি হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি যদি কাউকে বলি এই শোনো যেটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে কি বা এই যে অংশটা এটা কি স্বয়ংসম্পূর্ণ? না, এই স্বয়ংসম্পূর্ণ যে অংশটা না, এটার নাম ওই সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি যদি বলি উই লার্ন ট্রান্সফরমেশন, উই লার্ন ট্রান্সফরমেশন, আমরা ট্রান্সফরমেশন শিখি। তাহলে লার্নিং ট্রান্সফরমেশন এটা যেহেতু ভার্ব, ফাইনিট ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটার মধ্যে কি ফাইনিট ভার্ব আছে? না, এটা নন ফাইনিট ভার্ব। তাহলে এটা হচ্ছে ফ্রেজ, এটা ক্লজ না, এটাকে আমাকে ক্লজ করতে হবে। ক্লজ করলে কি লাগবে? সাবজেক্ট লাগবে। তাহলে আমি এখানে যদি একটা সাবজেক্ট দেই উই লার্ন ট্রান্সফরমেশন, আমরা রূপান্তর শিখি।
হুইচ আরেকটা আলাদা আনলাম ক্লজ মার্কার, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ। হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। উই লার্ন ট্রান্সফরমেশন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এইবার দেখো আরেকটি লিখেছি, আই নিড আ ব্রোকেন গ্লাস, আমার একটি ভাঙা গ্লাস প্রয়োজন। এই যে ব্রোকেন, এটা পাস্ট পার্টিসিপল, এটা কি এটার দেখো তো সাবজেক্ট আছে না, এটা তো ভার্ব, এটা ফাইনিট ভার্ব, এটার সাবজেক্ট আছে, এটার কি আছে সাবজেক্ট আছে, এবং এটার যদি সাবজেক্ট পরিবর্তন করি হি নিড হবে না, হি নিডস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফাইনিট ভার্ব, এটা কি ভার্ব, আর এখানে হি নিডস আ ব্রোকেন গ্লাস, এটা কিন্তু পরিবর্তন হয় নাই, তাহলে এটা কি না ফাইনিট ভার্ব না, এটা নন ফাইনিট ভার্ব। তাহলে এই নন ফাইনিট ভার্ব দিয়ে আরেকটি আমাকে ক্লজ করতে হবে, ক্লজ মানে বাক্যের অংশ করতে হবে। তাহলে আমি যদি লিখি আই নিড আ গ্লাস হুইচ ইজ ব্রোকেন, হুইচ ইজ ব্রোকেন, আমার একটি গ্লাস দরকার যেটি ভাঙা। এখন আমি যদি বলি হুইচ ইজ ব্রোকেন, যেটি ভাঙা, তাহলে কি এটা কি একটা ক্লজ না? হুইচ ইজ ব্রোকেন সাবজেক্ট আছে ভার্ব আছে, এই ক্লজটা কি প্রিন্সিপাল ক্লজ না, সাবঅর্ডিনেট ক্লজ। আমি যদি কাউকে বলি যেটি ভাঙা, কেউ বুঝবে? বুঝবে না, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা লিখেছি নন ফাইনিট ভার্ব, হ্যাভিং নোন দ্য রুলস, নিয়মগুলি জানিয়া বা নিয়মগুলি জেনে, আই হ্যাভ কমপ্লিটেড ইট, এটা আমি সম্পূর্ণ করেছি। নিয়মগুলি জেনে আমি এটা সম্পূর্ণ করেছি। এই যে হ্যাভিং নোন, এটা কি ফাইনিট ভার্ব না? যদি ফাইনিট ভার্ব হইতো আগে একটা সাবজেক্ট থাকতো, হইলে যেহেতু সাবজেক্ট নাই তাহলে এটা ফাইনিট ভার্ব না, এটা হইলো ফ্রেজ এতটুকু। তাহলে ফ্রেজ হলে এটা কি বানাইতে হইব আমার? ক্লজ বানাইতে হইব। ক্লজ করলে কি লাগবো? সাবজেক্ট লাগবো, ফাইনিট ভার্ব লাগবো। তাহলে এখানে লিখতে পারি আই হ্যাভ নোন, আই হ্যাভ নোন দ্য রুলস, আমি নিয়মগুলি জেনেছি। আই হ্যাভ নোন দ্য রুলস, আমি নিয়মগুলি জেনেছি। অথবা আই হ্যাভ কমপ্লিটেড ইট, এটা আমি সম্পূর্ণ করেছি। আই হ্যাভ কমপ্লিটেড ইট, আমি এটা সম্পূর্ণ করেছি। আই হ্যাভ নোন দ্য রুলস, আই হ্যাভ কমপ্লিটেড ইট, দেখো এখানে কোনো ক্লজ মার্কার নাই। এখন আমি যদি লিখি আই হ্যাভ নোন দ্য রুলস, আমি নিয়মগুলি জেনেছি, এটাও প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়। আবার যদি বলি আই হ্যাভ কমপ্লিটেড ইট, আমি এটা সম্পূর্ণ করেছি, এটাও প্রিন্সিপাল ক্লজ হয়ে যায় না। একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট। তাহলে আমি একটা ক্লজ মার্কার দিয়ে দেই, অ্যাজ দিয়ে দিই, অ্যাজ অর্থ যেহেতু, অ্যাজ যেহেতু আই হ্যাভ কমপ্লিটেড ইট, I as I have known the rules, I have completed it. As I have known the rules, যেহেতু আমি নিয়মগুলি জেনেছি, I have completed it, এটা আমি সম্পূর্ণ করেছি। এখন আমি যদি বলি যেহেতু আমি নিয়মগুলি জেনেছি, এটা কি স্বয়ংসম্পূর্ণ? না, এটা স্বয়ংসম্পূর্ণ না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। As আই হ্যাভ নোন দ্য রুলস, যেহেতু আমি নিয়মগুলি জেনেছি, অ্যাজ আই হ্যাভ নোন দ্য রুলস, আই হ্যাভ কমপ্লিটেড ইট, এটা আমি কি করেছি? সম্পূর্ণ করেছি। আচ্ছা, আর একটু দেখে নেই, এখানে সবচেয়ে বেশি কাজে লাগে ডব্লিউএস, সিন্স, অ্যাজ, বিকজ, দৌ, সো দ্যাট। এখানে আমি দুইটি আলাদা দিয়েছি। ইনস্পাইট অফ লার্নিং, শেখা সত্ত্বেও, এটা এরকম হইতে পারে ইনস্পাইট অফ বিইং, হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ রাইটিং, লেখা সত্ত্বেও, ইনস্পাইট অফ রিডিং, পড়া সত্ত্বেও, ইনস্পাইট অফ হেল্পিং, সাহায্য করা সত্ত্বেও, এরকম আমাকে অনেকগুলো শিখতে হবে। ইনস্পাইট অফ লার্নিং দ্য রুলস, নিয়মগুলি শেখা সত্ত্বেও, এখানে ভার্ব আছে লার্নিং, এটা কি ফাইনিট ভার্ব? না, এটা নন ফাইনিট ভার্ব, কারণ এর আগে কি নাই? সাবজেক্ট নাই। ইনস্পাইট অফ, এটা তো প্রেপোজিশনাল ফ্রেজ, তাহলে ইনস্পাইট অফ লার্নিং এটা প্রেপোজিশন, ইনস্পাইট অফ লার্নিং এটা সাবজেক্ট না, সাবজেক্ট হইব নাউন অথবা প্রোনাউন, এটা প্রেপোজিশন। তাহলে ইনস্পাইট অফ লার্নিং দ্য রুলস, নিয়মগুলি শেখা সত্ত্বেও, আই কুডেন্ট আনসার দ্য কোয়েশ্চেন্স, আমি প্রশ্নগুলির উত্তর করতে পারি নাই। তাহলে এটা যেহেতু ফ্রেজ আছে, এটাকে ক্লজ করতে হবে আমাকে। তাহলে ক্লজ করি, দৌ, এই যে এখানে লিখছি
দৌ যদিও, আই লার্নড হবে, যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট, এখানেও পাস্ট ইনডিফিনিট। দৌ আই লার্নড দ্য রুলস, এই যে আই লার্নড, এখন সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, এখন ক্লজ হয়ে গেছে। দৌ আই লার্নড দ্য রুলস, কমা উঠে যাবে, আই কুডেন্ট আনসার দ্য কোয়েশ্চেন্স। আরেকটা লিখেছি, টু মেক আ গুড রেজাল্ট আই স্টাডি অ্যাটেন্টিভলি। এখানে সো দ্যাট দিয়ে করা যায় যাতে, আই স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট আই ক্যান মেক, এই যে আই ক্যান মেক, আই হচ্ছে সাবজেক্ট, ক্যান মেক হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আই স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট আই ক্যান মেক আ গুড রেজাল্ট। এইভাবে এই নিয়মগুলি বারবার দেখে চর্চা করলে আমার বিশ্বাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা কোনো কঠিন কাজ হবে না ইনশাআল্লাহ। তো বাকি যে মানে পার্টগুলি আছে তোমরা এগুলো চেষ্টা করবে এবং বই থেকে বের করে দেখবা তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারো কি না। না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সাহায্য করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।